বন্ধুরা সামনেই তোমাদের এসবিআই ক্লার্কের মেন্সের পরীক্ষা হতে চলেছে এবং আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে এসবিআই ক্লার্কের মেন্সের পরীক্ষায় রিজনিং সেকশনের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, অর্থাৎ কোন কোশ্চেন আগে করা উচিত, কোন কোশ্চেন পরে করা উচিত, কিভাবে রিজনিং পেপারকে অ্যাটেম্প্ট করা উচিত, কত নম্বরের সেফ টার্গেট নিয়ে চলা উচিত, সেই সম্বন্ধে আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে একদম ডিটেল ওয়েতে আলোচনা করে দেবো। দেখো বন্ধুরা, যত আমাদের সরকারি ব্যাংকের মেন্সের পরীক্ষা হয়, সে আইবিপিএস পিও মেন্সই নাও, চাই আইবিপিএস ক্লার্কের মেন্সই নাও, চাই আরআরবি ক্লার্কের মেন্সই নাও, চাই আরআরবি পিওর মেন্সই নাও, ইভেন এসবিআই পিওর মেন্সই নাও, চাই এসবিআই ক্লার্কের মেন্সই নাও না কেন, সমস্ত ব্যাংকিং এক্সামসের মেন্সের পরীক্ষায় রিজনিং সেকশনের আমার একটাই স্ট্র্যাটেজি ছিল এবং এই স্ট্র্যাটেজি লাগিয়ে আমি যে কটা ব্যাংকিং এক্সাম দিয়েছি সে কটাই ক্লিয়ার করেছি। এবং সেইটা হলো রিজনিং পোর্শনকে তিনটে পার্টে ব্রেক করে নেওয়া। সবার প্রথম পার্ট হলো মিসলেনিয়াস সেকশন, সেকেন্ড পার্ট হলো সিআর সেকশন যেটাকে আমরা ক্রিটিক্যাল রিজনিং সেকশন বলি, এবং 3 নম্বর পার্ট হলো পাজল সেকশন। তো এই তিনটে পার্টে ব্রেক করে নিয়ে যে কোনো রিজনিং পেপারে তোমরা হাইয়েস্ট মার্কস তুলতে পারবে। সবার প্রথমে তোমাদের টার্গেট থাকা উচিত মিসলেনিয়াস পোর্শনকে অ্যাটেম্প্ট করা, কারণ শুরুতে আমাদের নার্ভাসনেস লেভেলটা অনেকটা হাই থাকে এবং কনফিডেন্স লেভেলটা অনেকটা লো থাকে। তো ন্যাচারালি আমাদের টার্গেট সেইটাই থাকা উচিত যে সবার প্রথমে সবচেয়ে সহজ কোশ্চেন দিয়ে পেপারকে শুরু করা, যাতে নিজেদের কনফিডেন্সের লেভেলটা বাড়াতে পারি। এবং আমারও টার্গেট তাই ছিল, সবচেয়ে সহজ কোশ্চেন দিয়ে পেপারকে শুরু করা। অর্থাৎ যদি কোডেড ইনইকুয়ালিটির কোশ্চেন পাও তো কোডেড ইনইকুয়ালিটি বানানো, যদি কোডেড ডিস্টেন্স ডাইরেকশনের কোশ্চেন পাও তো কোডেড ডিস্টেন্স ডাইরেকশন বানানো, যদি কোডেড ব্লাড রিলেশনের কোশ্চেন পাও তাহলে কোডেড ব্লাড রিলেশন বানানো। কারণ এই সমস্ত কোশ্চেনগুলো ওয়ান লাইনারের হয় এবং এই সমস্ত কোশ্চেনগুলো একদম ইজি হয় সলভ করা। তো ন্যাচারালি তোমাকে দেখেই প্রথমে চিনতে হবে যে এই কোশ্চেনগুলো আমি সবার আগে অ্যাটেম্প্ট করব, কেন? যাতে আমি আমার কনফিডেন্স লেভেলটা বাড়াতে পারি। কারণ পরীক্ষার সময় আমাদের নার্ভাসনেস লেভেলটা অনেকটা হাই থাকে এবং তোমরা সবাই জানো যে মেন্সের পরীক্ষা প্রিলিমসের পরীক্ষার থেকে কতটা আলাদা হয়। অর্থাৎ মেন্সের পরীক্ষায় পেশেন্স লেভেল একজন ক্যান্ডিডেটের ভীষণ দরকার পড়ে। একবার যখন এই সমস্ত পোর্শনগুলো হয়ে যাবে অ্যাটেম্প্ট করা, তারপর নেক্সট সেকশন যেটা তোমাদের হাত দেওয়া উচিত সেটা হলো ইনপুট আউটপুটের সেকশন অথবা ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিং এর সেকশন। এর মধ্যে যাই কোশ্চেন তোমরা পাও না কেন, কারণ এই দুটোর মধ্যে একটা না একটা কোশ্চেন তোমরা পাবেই পাবে, হয় ইনপুট আউটপুটের কোশ্চেন পাবে অথবা ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিং এর কোশ্চেন পাবে। তো সেইটাকে সলভ করা, সেইটাকে অ্যাটেম্প্ট করা, দুটোও পেতে পারো, অনেক সময় দুটোও দিয়ে দেয়, কিন্তু ম্যাক্সিমাম চান্সেস যে এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা পাবে। এবং যখনই তোমরা ইনপুট আউটপুট অথবা ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিং এর মধ্যে যে কোনো একটা কোশ্চেন পাবে, তার এগেনস্টে তোমরা 4টে কিংবা 5টা কোশ্চেন দেখতে পারবে। তো ধীরে ধীরে কোশ্চেনগুলোকে সলভ করবে। যখনই ইনপুট আউটপুট সলভ করছো তখন স্টেপগুলোতে কি অপারেশন চলছে না অপারেশন চলছে আস্তে আস্তে ধীরে সুস্থে দেখবে এবং তারপরে অ্যাটেম্প্ট করবে। এমন না যে দেখলাম আর সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে এই লজিকটা একজনের জন্য খাটছে দেখে সবার জন্যই খাটবে, তো এই লজিকটা লাগিয়ে দিলাম, এরকম করো না, তাহলে ভুল হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। প্রত্যেকটা এলিমেন্টের জন্য যে কটা এলিমেন্ট দেওয়া আছে তাদের জন্য প্রপার ওয়েতে খাটছে কি খাটছে না সেই জিনিসটা ভালো করে দেখবে। কারণ যখনই স্টুডেন্টস অথবা অ্যাসপিরেন্টসরা কোনো মেন্সের পেপার অ্যাটেম্প্ট করে আসে, তাদের মনে হয় আমরা তো প্রচুর কোশ্চেন অ্যাটেম্প্ট করে এলাম, তো প্রচুর নম্বর পাবো। এদিকে তারপরে ফাইনাল রেজাল্ট যখন বেরোয় তখন তারা দেখে হয়তো তারা রিজনিং সেকশনে 2 পেয়েছে, 3 পেয়েছে কিংবা 4 পেয়েছে এবং অঙ্কেও 2, 3, 4 পেয়েছে। কেন? তার কারণ তারা ভুলভাল পেপার অ্যাটেম্প্ট করে আসে বলে, তারা খুব তাড়াহুড়ো করে পেপার অ্যাটেম্প্ট করে আসে বলে। তাদের যে লজিকটা দেখে মনে হচ্ছে একজনের জন্য খাটছে, সেটাই তারা ভাবলো সবার জন্য খাটবে, সেটা তো নাও হতে পারে। তো সেই জিনিসটাকে প্রপার ওয়েতে অ্যানালাইসিস করে তারপরে তুমি তোমার পেপারকে অ্যাটেম্প্ট করবে। রিজনিং সেকশনে যদি তোমার কমও অ্যাটেম্প্ট হয়, বিশেষ করে মেন্সের পেপারে, তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু অ্যাকিউরেসি যেন খুব ভালো থাকে, অ্যাকিউরেসিতে কোনো গন্ডগোল করা চলবে না। তো ন্যাচারালি যখনই তুমি ইনপুট আউটপুটের কোশ্চেন অথবা ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিং এর কোশ্চেন বানাচ্ছ, প্রত্যেকটা স্টেপের মধ্যে কি কি অপারেশন চলছে একটু ধীরে সুস্থে টাইম নিয়ে জিনিসটা দেখো এবং তারপরে সলভ করো। একবার যখন ইনপুট আউটপুট অথবা ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিং তোমার সলভ করা হয়ে যাবে, তারপর আদার যে মিসলেনিয়াস পোর্শনগুলো থাকে, যেমন কন্ডিশনাল বেসড মিসলেনিয়াস সেট যদি তোমরা পাও, অথবা তোমরা যদি রিভার্স সিলজিজমের কোশ্চেন পাও, অথবা আদার মিসলেনিয়াস পোর্শনে যদি তোমরা কোশ্চেন পাও, মানে যেটা কন্ডিশনাল বেস ছাড়া আছে, তো সেই পোর্শনগুলোকে তোমরা সবার আগে সলভ করে নেবে এবং তারপর তোমরা সিআর সেকশনে হাত দেবে, যেটাকে আমরা ক্রিটিক্যাল রিজনিং সেকশন বলি। এবং সিআর সেকশন অর্থাৎ ক্রিটিক্যাল রিজনিং সেকশন যখনই স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা অ্যাটেম্প্ট করে, তো মেজরিটি স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরাই সিআর সেকশনে ভয় পায় যে সিআর সেকশন স্যার যখনই আমরা অ্যাটেম্প্ট করতে যাই তখনই আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন ভুল হয়ে যায়। হয়তো 7খানা কোশ্চেন পেলাম অথবা 6খানা কোশ্চেন পেলাম, তার মধ্যে 5টা কোশ্চেনই ভুল হয়ে গেল অথবা 6টা কোশ্চেনই ভুল হয়ে গেল। এবং তার পেছনে 2খানা কারণ। প্রথম কারণ হলো যে তোমরা এটার পেছনে থিওরি জানো না, অর্থাৎ স্টেটমেন্ট অ্যাজাম্পশন কি হিসেবে ইউজ করা হয়, স্টেটমেন্ট আর্গুমেন্ট কি হিসেবে ইউজ করা হয়, স্টেটমেন্ট ইনফারেন্স কি হিসেবে ইউজ করা হয়, কোর্স অফ অ্যাকশন, যে কোনো একটা সিচুয়েশন দিল তার পেছনে কোর্স অফ অ্যাকশন কি হওয়া উচিত, কজ অ্যান্ড এফেক্ট স্টেটমেন্ট অথবা কজ অ্যান্ড এফেক্ট সিচুয়েশন আমরা কাদেরকে বলি, ডিসিশন মেকিং সিচুয়েশন আমরা কোন জিনিসগুলোকে বলি। এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসদেরই আইডিয়া থাকে না বলে তারা সিআর সেকশন বারবার ভুল বানায়। এবং দ্বিতীয় নম্বর কারণ হলো ইংলিশ সেকশনের উইকনেস। যাদের যাদের ইংলিশে উইকনেস আছে তারা ম্যাক্সিমাম জন সিআর সেকশন ভুল বানায়। তার কারণ তারা প্যাসেজ পড়ে বুঝতে পারে না যে সিআর সেকশন বলতে কি চায়।
অর্থাৎ ক্রিটিক্যাল রিজনিং এর কোশ্চেনটা তোমাকে কি বলতে চাইছে। তোমাকে তো সবার আগে প্যাসেজটা পড়ে বুঝতে হবে যে সিচুয়েশনটা আমাকে এরকম বলছে, তার এগেনস্টে আমার কোর্স অফ অ্যাকশন কি হওয়া উচিত, অথবা আমাকে স্টেটমেন্ট এরকম দিয়েছে, তার এগেনস্টে ইনফারেন্স কি হওয়া উচিত, অথবা যে স্টেটমেন্ট আমাকে দিয়েছে তার এগেনস্টে আর্গুমেন্ট অথবা তার এগেনস্টে অ্যাজাম্পশন কি হওয়া উচিত। তো ইংলিশে যাদের যাদের উইকনেস আছে তারা সিআর সেকশনে ডিফিকাল্টি ফেস করবে, তারা সিআর সেকশন কিছুতেই ঠিক বানাতে পারবে না। এবং আমার সাজেশন তাদের জন্য এইটাই হবে যে সিআর সেকশন পুরো না বানাতে পারলেও তোমরা অন্তত 2 টাইপের সিআর সেকশন একটু ভালো করে শিখে যেও। একটা হলো স্টেটমেন্ট ইনফারেন্সওয়ালা সিআর সেকশন, যেটা করা খুব সোজা, এবং 2 নম্বর হলো কজ অ্যান্ড এফেক্ট সিচুয়েশন, যেটা করাও খুব সোজা, যে কোনো একটা জিনিস দিল তার পেছনে কজ হচ্ছে নাকি এফেক্ট হচ্ছে, তো এই জিনিসটাকে আইডেন্টিফাই করা। এই দুটো পোর্শন সিআর এর মধ্যে সবচেয়ে সহজ পোর্শন। তো এই পোর্শনগুলোকে তোমরা যদি একটু ভালো করে শিখে যাও তো তোমরা সিআর সেকশন এখান থেকে নম্বর তুলতে পারো। এবং একবার যখন সিআর সেকশন তোমাদের কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদের হাত দেওয়া উচিত পাজল সেকশনে। এবং যে পাজল তোমাদের সহজ মনে হয়, কারণ সমস্ত পাজল তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে না, এবং এইটাও আমারও স্ট্র্যাটেজি ছিল যে পাজল তোমাকে সিলেক্ট করতে হবে। যে কটা পাজল তোমার সামনে আসছে এমন না যে পাজল দেখলাম সেটাই বানাতে শুরু করে দিলাম। সিলেক্ট তো করো যে পাজলটা তোমার সামনে আসছে সেটার মধ্যে কটা ভ্যারিয়েবল আছে, আমার কটা পসিবিলিটি হতে পারে, কটা কন্ডিশন আসতে পারে, সেই পাজলটা কি ছোট পাজল আছে কি বড় পাজল আছে, সেই পাজলটাকে পড়ো। যদি কোনো পাজল দেখে না চিনতে পারো তো সেই পাজলটাকে অ্যাটেম্প্ট করার কোনো দরকারই নেই। পরীক্ষার সময় কোনো জিনিসে এক্সপেরিমেন্ট করা চলবে না। পরীক্ষার সময় প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আমাদের জন্য ইম্পর্টেন্ট, তো সেটাকে ওয়াইজলি খরচা করতে হবে। এমন না যে আমি দেখলাম আর অ্যাটেম্প্ট করা শুরু করে দিলাম, এটা তোমার কোনো বাড়ির পরীক্ষা নয়। তো ন্যাচারালি যে পাজলে তুমি কনফিডেন্ট ফিল করবে সেই পাজলই অ্যাটেম্প্ট করবে, এবং চেষ্টা করবে 2খানা পাজলকে অ্যাটেম্প্ট করা। যাদের যাদের 2খানা পাজল হচ্ছে না তাদের উচিত অন্তত একটা পাজল নামিয়ে আসা। একটা পাজল করে আসতেই হবে তোমাদেরকে। তোমরা দেখবে অনেক সময় আমরা শর্ট পাজলও পাই, তো যদি তোমরা শর্ট পাজল পাও তো শর্ট পাজলকে সবার আগে অ্যাটেম্প্ট করার চেষ্টা করো। পাজল করা নিয়ে কথা, এমন না যে শর্ট পাজল ছেড়ে দিলাম, একটা বড় পাজল তুলে নিলাম আর সেই পাজলটা মেলাতে পারছি না। আরে নম্বর তো তোলা নিয়ে কথা, সে তুমি শর্ট পাজল দিয়ে তোলো চাই লং পাজল দিয়ে তোলো না কেন, আগে শর্ট পাজলের নম্বরটা সিকিউর তো করে নাও, তারপরে লং পাজলে হাত দাও। তো যে কোনো জিনিসকে স্মার্টলি ট্যাকেল করা শেখো। এমন না যে ছোট পাজল বলে সেটাকে ছেড়ে দিলাম। আমি হলে কখনো ছাড়তাম না, সবার আগে শর্ট পাজলটাকে অ্যাটেম্প্ট করতাম, তারপর বড় পাজলে যেতাম। তো ন্যাচারালি তোমাদেরও টার্গেট এইটাই হওয়া উচিত, সবার প্রথমে শর্ট পাজলকে হাত দেওয়া। যদি তোমাদের কাছে শর্ট পাজল আসে, কারণ সেটা ছোট হবে, সেটার মধ্যে ভ্যারিয়েবল কম থাকবে, সেটা তাড়াতাড়ি মিলে যাবে, এবং তারপরে লং পাজলে হাত দেওয়া। এবং যে কোনো একটা পাজল তোমাদেরকে বানিয়ে আসতেই হবে। 2খানা পাজল বানিয়ে আসলে খুব ভালো হয়, কিন্তু অন্তত একটা পাজল মিনিমাম তোমাদের করে আসতেই হবে। এবং এইভাবে যখন তোমরা পেপার অ্যাটেম্প্ট করবে তখন তোমরা নিজেরাই মিলিয়ে দেখে নিতে পারবে যে রিজনিং সেকশনে কত বেশি নম্বর তুমি তুলতে পারছো। এবং রিজনিং সেকশনে 60 মার্কসের মধ্যে তোমাদের টার্গেট থাকা উচিত 25 থেকে 30 মার্কস প্লাস স্কোর করা। যদি তোমরা এরকম নম্বর স্কোর করতে পারো, অর্থাৎ 30 নম্বরের ওপরে যদি তোমাদের নম্বর আসে, তাহলে একদম ঠিকঠাক ডাইরেকশনে তোমরা যাচ্ছ, একদম ঠিকঠাক ডাইরেকশনে তোমরা এগোচ্ছ। তো এরকমই রেঞ্জ নিয়ে চলো যে 25 থেকে 30 নম্বর আমাকে তুলতে হবে রিজনিং এর মেন্সের সেকশনে। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।